সংবিধান সংশোধনে স্বরাষ্ট্রমন্ত্রীকে সভাপতি করে বিশেষ কমিটি গঠন, প্রত্যাখ্যান করে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট। নিচু জমি ভরাট করে স্থাপনা নির্মাণ, রাজধানী ঢাকা যেন বিশাল চৌবাচ্চা, বৃষ্টির পানি বের হতে না পেরে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। এবং 1 বছরে ফ্যামিলি কার্ড পাবে 41 লাখ পরিবার। বরিশালে প্রধানমন্ত্রীর ঘোষণা, দেশ গঠনে আবারও ঐক্যের ডাক। সকালের বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সিরাজুম মুনিরা বিলাসী। শুনছিলেন শিরোনাম। সংবিধান সংশোধনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সভাপতি করে 12 সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে সংসদে এই কমিটি গঠন করা হয়, তবে কমিটি গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। সংসদ নেতা তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম 12 সদস্যের বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন। এই কমিটি 17 সদস্যের হওয়ার কথা ছিল। এতে 5 জনের নাম দিতে বিরোধী দলকে অনুরোধ করা হয়েছিল, তবে বিরোধী দল কারো নাম দেয়নি। তারা সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে অনড় রয়েছে। ভুল পরিকল্পনার মাশুল গুনছে রাজধানীবাসী। নগরীর পানি নিষ্কাশনের ব্যবস্থা কতটা দুর্বল তা টের পাওয়া গেছে দুদিনের টানা বর্ষণে। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর ভেতরে এবং এর চারপাশের নিচু জমি ভরাট করে নানা প্রকল্প বা স্থাপনা নির্মাণের মধ্য দিয়ে ঢাকাকে মূলত একটি চৌবাচ্চায় পরিণত করা হয়েছে, যে কারণে বৃষ্টির পানি বের না হতে পেরে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। একসময় রাজধানীর জলাবদ্ধতার কারণ ছিল বন্যা। বন্যার পানি থেকে বাঁচতে নগরীর চারপাশে তৈরি করা হলো বাঁধ, সড়ক। কিন্তু নগরের ভেতরে জমা পানি কিভাবে বের করা হবে সেই পরিকল্পনা করা হয়নি। ঘড়ির কাঁটায় সময়ের সাথে পরিবর্তন হয়েছে মাস থেকে বছর। জনস্বাস্থ্য বিভাগ থেকে এই পানি নিষ্কাশনের দায়িত্ব ওয়াসা, সিটি কর্পোরেশন, রাজুক, পানি উন্নয়ন বোর্ড পেল, কিন্তু সমন্বিত কোনো পরিকল্পনা হয়নি, যার শাস্তি ভোগ করছেন এই নগরীতে বসবাসকারীরা। রাজধানীর উন্নয়ন পরিকল্পনা কতটা ত্রুটিপূর্ণ তা এই বনানী পয়েন্টে আসলেই বোঝা যাচ্ছে। এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করবার সময় রেলের দুপাশের যে নিচু জমি ছিল সেগুলো ভরাট করা হয়েছে। কাজ শেষ হবার পর সেগুলো আর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হয়নি। সঙ্গত কারণে এখানে পানির জমাট দীর্ঘমেয়াদী হয়ে যাচ্ছে এবং এখানে এই পানি সরানোর জন্য রাস্তার পাশে সুয়ারেজ লাইনের সামনের যে দেয়ালগুলো ছিল সেগুলো ভেঙে ফেলা হয়েছে। এগুলো সবই মূলত এখানে এক ধরনের টোটকা আপৎকালীন সময় পাড়ি দেবার জন্য, কিন্তু দীর্ঘমেয়াদে এই পরিকল্পনা হাতে নেওয়া হয়নি। রোববার 24 ঘন্টায় 171 মিলিমিটার বৃষ্টিপাত হয়, যা 17 বছরের মধ্যে সর্বোচ্চ। এই 17 বছরে রাজধানীর চেহারায় আমূল পরিবর্তন এসেছে। যেমন একসময়ের কালাপানির নিচু জমিতে এখন অনেকগুলো হাউজিং প্রকল্প। ফলে নিচু জমি এখানে সরকারি বেসরকারি স্থাপনার দখলে। এভাবেই 40 বছরের ব্যবধানে ঢাকার 2000-এর বেশি পুকুর নেমে এসেছে 241টিতে। এটিও খাতা কলমে, বাস্তবে তা আরও কম বলেই দাবি করছেন এই বিশেষজ্ঞ। ফলে হাজারীবাগের মতো জায়গা থেকে শুরু করে জিগাতলা থেকে শুরু করে মানেশ্বর রোড থেকে শুরু করে গাবতলী পর্যন্ত অনেকগুলো পকেট তৈরি হয়েছে। কারণ পশ্চিম দিকে বাঁধের ভেতরে রাস্তা উঁচু করেছেন 10, সব জায়গায় 10। আবারও বলছি, এটা ছিল ঢালু, তাহলে রাস্তা আস্তে আস্তে ঢালু হয়ে নদীতে চলে যাওয়ার কথা, কিন্তু পুরোটা একই হাইট করাতে ওগুলো হয়ে গেছে পোল্ডার। এই পুরো বিষয়গুলো অবশ্যই সরকারের বিভিন্ন সংস্থা যাদের মধ্যে সমন্বয় নাই, তারা পরস্পর বিরোধী কার্যক্রমের মধ্যে দিয়ে এটা করেছে। নগরীর আধুনিক সব সুবিধা যুক্ত করতে গিয়ে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে সঠিক কোনো পরিকল্পনা করা হয়নি বলে দাবি বিশেষজ্ঞদের। তারা বলছেন, নগরের জলাবদ্ধতা দূর করতে ক্ষমতার প্রভাবমুক্ত হয়ে সমন্বিত উদ্যোগ নিতে হবে। যেখানে পানি জমছে সেখানে ড্রেন করে দিচ্ছে, এইটা তো হতে পারে না। এটা তো অ্যাডহক একটা মেজার আর কি, মানে খুবই টেম্পোরারি একটা মেজার।
তো তার মানে এই অ্যাডহকগুলো করে করে যদি আমি মনে করি যে ঢাকার ড্রেনেজ ব্যবস্থা আমরা উন্নয়ন করে ফেলেছি, তাহলে তো এটা ভুল। তো ড্রেনেজটা কীভাবে ঢাকা শহরে ম্যানেজ করতে হবে, কোথায় আমার স্লুইস গেট ওপেন করতে হবে, কতটুকু ওপেন করতে হবে, কখন আমাকে এটা ক্লোজ করতে হবে, ঢাকা শহরের মানে লার্জ ড্রেন সিস্টেমটা কিভাবে কাজ করছে, এগুলোর মানে ক্লিনিংয়ের সাইকেলটা কি হবে, আমার ধারণা তারা এখনো সেগুলো বুঝেই উঠতে পারে না। খালগুলোর মালিক জেলা প্রশাসন, ড্রেনেজ পয় ব্যবস্থা দেখে ওয়াসা, এই পরবর্তী পর্যায়ের খালগুলি রক্ষণাবেক্ষণ চলে গেছে সিটি কর্পোরেশনের হাতে। ড্রেনেজ ব্যবস্থার উপরের অংশ সিটি কর্পোরেশন, নিচের অংশ ওয়াসা। এই যে সমস্ত উটুল পাটল, আবার পানির নদীর চারপাশে তার সংযোগের সম্পর্ক ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, এবং এরা কেউ কারো কথা শুনে না, এক একজন এক এক মিনিস্ট্রির অধীনে। নগর সরকার ব্যবস্থা ছাড়া এর উত্তরণ সম্ভব না। এমন অব্যবস্থাপনা চলতে থাকলে সময় যত গড়াবে নগরের জলাবদ্ধতা আরও বাড়বে। নিম্নাঞ্চল খাল দখলমুক্ত করার পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়নের ওপরেই এই রাজধানীর ভবিষ্যৎ টিকে থাকবে বলে দাবি বিশেষজ্ঞদের। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা। অতিবৃষ্টি আর জলাবদ্ধতায় এবার রাজধানীবাসীর ভোগান্তি হলেও সিটি কর্পোরেশনের দীর্ঘমেয়াদী প্রকল্প চলমান থাকায় আগামীতে এর স্থায়ী সমাধান হবে, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হল, ফজিলাতুন্নেসা মুজিব হল সহ 3টি আবাসিক হলের জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। প্রশাসক জানান, নিউ মার্কেট ও ধানমন্ডি এলাকায় জমাট বাঁধা পানি বের হয়ে যাওয়ার পথ বন্ধ, তাই জলাবদ্ধতা হচ্ছে। এছাড়া নগরীতে অপরিকল্পিতভাবে খাল বিল ভরাট করায় জলাবদ্ধতা বেড়েছে বলে উল্লেখ করেন আব্দুস সালাম। আমরা বিশ্বাস করি এইবারে বর্ষায় কিছুটা ভোগান্তি হলেও আগামী বর্ষায় আমাদের এলাকার আমাদের মেয়েরা বোনরা যারা আছেন, এই এলাকার জনগণ যারা আছেন, তাদের অন্তত এই ভোগান্তি থেকে আমরা রক্ষা করতে সক্ষম হব। তবে আমরা পাশাপাশি যেটা বলবো যে আসলে সবাইকে একটু সচেতন হতে হবে। আগামী 1 বছরে 41 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বৃষ্টি উপেক্ষা করে বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় দেশ গঠনে আবারও ঐক্যের ডাক দেন তিনি। দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, শুধু গাছ লাগালেই হবে না, পরিচর্যাও করতে হবে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বরিশালের গৌরনদী উপজেলায় 600 জন নারীকে দেওয়া হয়েছিল ফ্যামিলি কার্ড। উপকারভোগী এই নারীদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিতে হলে নারীদের স্বাবলম্বী করতে হবে। ফ্যামিলি কার্ড নারীদের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তারেক রহমান। বলেন, এই দেশ সকল মানুষের, দলমত নির্বিশেষে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রত্যেকটি উপজেলায় গড়ে প্রায় 7,000 পরিবারের কাছে, প্রত্যেকটি সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় আমরা 7,000 পরিবারের কাছে গড়ে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। নারীরা বা মায়েরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, সেই জন্য এই ফ্যামিলি কার্ড আমরা দিয়েছি। এর আগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তারেক রহমান। বরিশালের মাটি ও পরিবেশ উপযোগী নারিকেল, আমড়া, নিম সহ বেশ কিছু জাতের চারা রোপণ করেন। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বেই পরিবেশ বিপর্যয় হচ্ছে, বাংলাদেশে এর প্রভাব আরো বেশি। দেশকে রক্ষা করতে হলে গাছ বাঁচাতে হবে। 20 কোটি মানুষের দেশ, আমাদের যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন সেই পরিমাণ গাছ সারা বাংলাদেশে নেই। এই সমস্যাগুলো যদি আমাদেরকে সমাধান করতে হয় বা এই সমস্যার কষ্টটা যদি কমিয়ে আনতে হয়, আমাদেরকে সারা দেশে অনেক গাছ লাগাতে হবে। সরকার একা দেশের পরিবেশ বিপর্যয় মোকাবেলা করতে পারবে না উল্লেখ করে তারেক রহমান বলেন, সংকট সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সারা বিশ্বে জলবায়ু পরিবর্তনের ঘটনা ঘটছে, আর এর ফলে বাংলাদেশের মতো দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালে গাছ লাগিয়ে বললেন, এই গাছ শুধু লাগালেই হবে না, যত্ন করে রক্ষা করতে হবে, যেন পরিবেশ বিপর্যয় থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করা যায়। হাবিব রহমান, ওয়ান নিউজ, বরিশাল।
দলের নেতাকর্মীদের বিগত 17 বছরের মতো আগামীতেও কঠিন ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত সভায় এই আহ্বান জানান তিনি বলেন, দলের ভেতরে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তার জন্য যেন ঐক্য নষ্ট না হয়। ঐক্য থাকলে ফ্যাসিস্ট বা কোনো গুপ্তচর দলে ঢুকে সুবিধা নিতে পারবে না। ঐক্যে ফাটল ধরলেই তারা সুযোগ নেবে। তৃণমূলকে শক্তিশালী ও সুসংগঠিত করার নির্দেশনা দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, দল গোছানোর ক্ষেত্রে হাইব্রিড ও গুপ্ত এই দুটি বিষয়ে সতর্ক থাকতে হবে। একদিকে পাহাড়, অন্যদিকে সাগর। পাহাড়ের ঢল সহজেই সাগরে নেমে যাওয়ার কথা, অথচ কয়েক বছর ধরে অস্বাভাবিক বন্যায় ডুবছে চট্টগ্রামের বিস্তীর্ণ পার্বত্য অঞ্চল। বিশেষজ্ঞরা বলছেন, এই বিপর্যয়ের মূলে আছে চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন। প্রায় 100 কিলোমিটার দীর্ঘ এই রেল লাইন পাহাড় থেকে সাগরে পানি নামার পথ সংকুচিত করেছে। এর ফলে বছর বছর ডুবছে চট্টগ্রাম ও কক্সবাজার। পার্বত্য চট্টগ্রাম প্রকৃতির অনন্য এক ক্যানভাস। শান্ত নিরিবিলি পাহাড়, সবুজের মাঝ দিয়ে বয়ে যাওয়া নদী, অজস্র ছড়া আর খালের ছড়াছড়ি। অতিবৃষ্টি হলে নামে ঢল, ছুটে যায় সাগরের দিকে। শত বছর ধরে এটাই পাহাড়ের বর্ষা, পাহাড়ের পানি প্রবাহের বিজ্ঞান। কিন্তু গত কয়েক বছর ধরে এখানটাতেই ব্যত্যয়। বর্ষা মৌসুম এলেই বন্যায় ডুবে যায় বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজারের বিস্তীর্ণ অঞ্চল। পাহাড়, নদী, খাল আর সাগরের দারুণ পানি নিষ্কাশন ব্যবস্থা থাকার পরও কেন এই বিপর্যয়? জলবায়ুর প্রভাব, বৃষ্টির তীব্রতা, অল্প সময়ে অনেক বেশি বৃষ্টিপাত, প্রাকৃতিক এই কারণগুলো তো আছেই, কিন্তু পাহাড়ে বন্যার মূলে একটা রেল লাইন, যা পাহাড় আর সাগরের মাঝে প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। পর্যটন নগরীর সাথে যোগাযোগের সুবিধায় চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত 103 কিলোমিটার নতুন রেল লাইন নির্মাণ করা হয়। সিঙ্গেল লাইন ডুয়েল গেজ এই রেল পথে কর্ণফুলী, শঙ্খ, মাতামুহুরী ও বাকখালী নদীর উপর 4টি সেতু, 35টি মাঝারি সেতু ও 135টি কালভার্ট করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আড়াআড়িভাবে তৈরি দীর্ঘ রেলপথ পাহাড়ের ঢল আটকে দিচ্ছে, তৈরি করছে বন্যার মতো বিপর্যয়। 100 বছরের বন্যার ইতিহাস বিবেচনা করে রেলপথটা করা হয়েছে, কিন্তু এটা বন্যার প্রশ্ন না, প্রশ্নটা হলো ঢলের প্রশ্ন। ঢল এবং বন্যার মধ্যে একটা পার্থক্য আছে। বন্যা হচ্ছে আপনার ধীরে ধীরে পানিটা বাড়ে, ধীরে ধীরে সম্প্রসারিত হয়। আর পাহাড়ি ঢল যেটা, এটা হচ্ছে মুহূর্তের মধ্যে প্রচণ্ড বেগে বিপুল পানি এসে ভাসায় নিয়ে যায়। চট্টগ্রাম থেকে আরাকান পুরো অঞ্চলটাই আপনার সাগর এবং পাহাড়ের মাঝখান দিয়ে কোনো স্থাপনা এরকম করা যাবে না। মূলত এই রেল লাইন নির্মাণের পর থেকেই পার্বত্য চট্টগ্রামে বন্যার বিস্তার, যা শুরু 2023 সালে। তারপর বছর বছর পানি প্রবাহ আটকে পাকা সড়ক নির্মাণের খেসারত এখনও দিচ্ছে সিলেট ও সুনামগঞ্জের মানুষ। ঠিক তেমনই উন্নয়নযজ্ঞ পাহাড়েও ডেকে আনলো বিপর্যয়। বন্যাক্রান্ত মানুষের মতো পাহাড়ি ঢলও যেন দিশেহারা। রেল লাইন যখন ছিল না, তখনও তো এই অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে, পাহাড়ে তখনও পাহাড়ি ঢল হয়েছে, কিন্তু এইটা 1-2 ঘন্টার মধ্যে চলে যেত এটা। আর যেহেতু যেতে পারত, এর যে পথগুলো ছিল ঐতিহাসিকভাবে, প্রাকৃতিকভাবে পানি যাওয়ার তো পথ আছে, সবগুলো বেসিনের মধ্যে না ছোট ছোট নালা থাকে, নদী থাকে এবং বের হয়ে যায়। সেই পথগুলো তো খোলা ছিল, তো ফলে এইটা মানুষ টেরও পেত না। পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম কক্সবাজার রেল লাইনকে আরো উঁচু করার কথা ভাবছে সরকার, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এটা হবে আরো আত্মঘাতী। কারণ এখন রেল লাইন উপচে পাহাড়ি ঢল নামতে পারছে, কিন্তু আরো উঁচু করা হলে পানি আর সরতে পারবে না, দীর্ঘ সময় আটকে থাকবে। এই অবস্থায় কক্সবাজার রেল পথে পানি নিষ্কাশন পথ বাড়ানোর পরামর্শ তাদের। পানি প্রবাহের এগেনস্টে যদি আপনি কোনো স্ট্রাকচার করেন, তাহলে আপনাকে এনশিওর করে স্টাডি করে ডিজাইনের সময় আপনাকে এনশিওর করতে হবে যে পানি প্রবাহের জন্য যে স্পেসটা ছিল আগে, সেই স্পেসটাকে আমাকে অ্যাকোমোডেট করতে হবে। যেটা বরং করা দরকার, ভেন্টিলেশন দরকার। মানে এখন ধরেন 35টা মাঝারি সেতু আছে, এইটাকে আরও 2 গুণ বাড়ানো, মানে ধরেন অন্তত 100টা মাঝারি সেতু, এখন যেগুলো আছে এর বাইরেও আরও 100টা মাঝারি সেতু করে ফেলা দরকার, যাতে করে পানিটা দ্রুত চলে যায়। লোকালয়ে সমুদ্রের লবণাক্ত পানির প্রবেশ আটকাতে চট্টগ্রাম অঞ্চলের ছোট ছোট নদী ও খালের মুখে স্লুইস গেট নির্মাণ করা হয়েছিল, জোয়ার ভাটার হিসেব করে, যেগুলো নিয়মিত খোলা রাখার কথা। কিন্তু মাছ চাষের মুনাফার লোভে প্রভাবশালীরা সেগুলো আটকে রাখছে। পাহাড়ের মানুষের জীবন ও প্রকৃতি রক্ষায় সেদিকেও নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা। জুলাই সনদ না মেনে ও গণভোটের রায় কার্যকর না করে জাতিকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বিএনপি, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সোমবার ফেনীতে 11 দলীয় ঐক্যের এক সেমিনারে তিনি বলেন, এই সংকট দূর করার এখনো সময় আছে। সংসদে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান গোলাম পরওয়ার। না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। আপনারাই বরং জুলাই সনদ না মেনে গণভোটের গণরায় কার্যকর না করে গোটা জাতিকে সংঘাতের দিকে আপনারা ঠেলে দিচ্ছেন। আপনারা সংবিধান সংস্কারের সদস্য হিসেবে শপথ নেননি, শপথ গ্রহণ করে এখনো ইচ্ছা করলে আন্তরিকতা থাকলে পার্লামেন্টে এই রাজনৈতিক সংকট নিষ্পত্তি করা যায়। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে তাকে জেলে যেতে হবে, তাকে কূটনৈতিক উপায়ে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে, এমনটি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনায় শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি থাকবে। শেখ হাসিনা আত্মসমর্পণ করলে বাংলাদেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আত্মসমর্পণ না করে তিনি বিদেশে বসে বক্তব্য দিয়ে নেতাকর্মীদের চাঙ্গা করার চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন শামা ওবায়দ। একজন আসামি যদি দেশের বাইরে থাকে, তার সে আত্মসমর্পণ করুক বা না করুক, তার জন্য বিচার একই হবে। বাংলাদেশের আইন অনুযায়ী ওনার বিরুদ্ধে ব্যবস্থা হবে, ওনাকে জেলে যেতে হবে। আসামি যদি আত্মসমর্পণ না করে যে উনি বিদেশে বসে বক্তব্য দিচ্ছে, এগুলো তো আমি মনে করি রাজনৈতিকভাবে ওনার আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা পালিয়ে আছে, লুকিয়ে আছে, তাদেরকে জাগ্রত করার জন্য, উজ্জীবিত করার জন্য বলছে। এছাড়া তো কোনো কারণ আমি দেখছি না। ভারতের সাথে আমাদের যে চলমান কথাবার্তা হয়, ডায়ালগ হয়, আমাদের এক্সচেঞ্জ হয়, তখন সবসময় এই সাবজেক্ট থাকে আলোচনায়। হরমুজ প্রণালীতে আবারও আরব আমিরাতের 2টি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। এতে এক ক্রু নিহত হয়েছেন বলে জানিয়েছে আবুধাবি। হামলায় 6 ভারতীয় ক্রু সহ আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আমিরাত ছাড়া হরমুজে আমেরিকার নৌযানেও হামলার দাবি করেছে আইআরজিসি। এছাড়াও বাহরাইন ও কুয়েতে ওয়াশিংটনের সামরিক স্থাপনায় আক্রমণের দাবি করেছে বাহিনীটি। এদিকে মঙ্গলবার থেকে হরমুজ প্রণালীতে আবারও নৌ অবরোধ শুরুর ঘোষণা দিয়েছে আমেরিকা। টানা তৃতীয় রাতের মতো বন্দর আব্বাস, সিরিক সহ ইরানের বিভিন্ন শহরে ব্যাপক হামলা চালিয়েছে সেন্ট্রাল কমান্ড। এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। এই ছিল সকালের বুলেটিন। একটু পরে দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল 1-এর সঙ্গে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।